হ্যালো হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান। আশা করি আমাদের বারাণসী রাইডের প্রথম দিনের ভিডিও আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা আপনাদের দেখাবো বেনারসের গোধুলিয়া চক, দশমেধ ঘাট আর নৌকা ভ্রমণের সাথে সাথে গঙ্গা আরতি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সাসারাম। আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা আগের রাতটায় সাসারামের এই হোটেল সমৃদ্ধিতে স্টে করেছিলাম। আর আজকে এই সুন্দর একটা সকালের সাথে আমরা বেরিয়ে পড়লাম বারাণসীর উদ্দেশ্যে। প্রথমে আমরা একটু গাড়িটাতে ফুয়েল আপ করে নিলাম আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের রাইড। এই সাসারাম হলো বিহারে, আর এই সাসারাম থেকে আমরা যে হোটেল বুক করে রেখেছি বারাণসীতে তার ডিস্টেন্স ম্যাপে দেখাচ্ছে অ্যারাউন্ড 124 কিলোমিটার। এই 124 কিলোমিটার যেতে বেশিক্ষণ লাগা উচিত নয়, খুব জোর 2 থেকে আড়াই ঘন্টা, কিন্তু বেরোনোর সাথে সাথেই পড়লাম এই ডাইভারশানের একটা ছোট্ট জ্যামে। আর খুব সম্ভবত এটাই ছিল বিহারের শেষ ডাইভারশান। এরপরে আবার শুরু হয়ে গেল এই সুন্দর রাস্তা। প্রায় 1.5 বছর আগে শিবায়িত আমাকে বলেছিল ও বাইকে করে বেনারস আর অযোধ্যা যেতে চায়, কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি। কিন্তু আস্তে আস্তে আমাদের প্ল্যান হলো বেনারস যাবার। অযোধ্যা আমরা এই ট্রিপে কভার করছি না, অতদিনের ছুটি অফিসে এই সময় নেওয়া মুশকিল ছিল। এখন রাস্তায় প্রত্যেকটা সাইনবোর্ডে যখন বারাণসী লেখা দেখছি তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। আর এরপর আরও কিছুটা এগোতে এগোতে এই গঙ্গা নদীর ওপর এই ব্রিজ ক্রস করে আমরা আরও এগিয়ে যেতে লাগলাম বারাণসীর দিকে। হাইওয়ে থেকে বাঁ দিকের এই বাইপাসটাই সোজা আবার চলে যাচ্ছে বেনারস শহরের ভেতর। আমরা তাই এই বাঁ দিকের রাস্তা ধরে এখান থেকেই ম্যাপ দেখে আবার ইউটার্ন নিয়ে চলে যেতে লাগলাম আমাদের আজকের যে হোটেল বুক করা আছে সেই গোধুলিয়া চকের দিকে। শিবায়িতর এই নিয়ে তৃতীয়বার, আর আমারই প্রথম বেনারস আসা। বেনারস আসার আগে শুনেছিলাম যে এখানকার রাস্তাঘাট ট্রাফিক খুব কনজেস্টেড, আর এখানে এসে দেখলাম আমি যে এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেশি। যাই হোক, অবশেষে অনেক ভিড় ঠেলে আর অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে পৌঁছে গেলাম গোধুলিয়া চক। আর তারপর দেখতে পেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল সিং রেসিডেন্সি। এই হোটেলের বেসমেন্টে বেশ একটা ভালোই পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেটা আমরা আগে থেকে কনফার্ম করে নিয়েছিলাম। তাই বাইকটা বেসমেন্টে পার্ক করে আমরা রিসেপশনে কথা বলে সোজা চলে গেলাম চেক ইন করবার জন্য। আমরা যেই রুমটা বুক করেছিলাম খুব বেশি বড় না হলেও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কোনো অসুবিধা হয়নি। যদিও বাথরুমটা ছোট, কিন্তু আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। আমাদের এই হোটেলের লোকেশনটা ছিল গোধুলিয়া চকের একদম কাছেই, তাই তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়ে পায়ে হেঁটে দশাশ্বমেধ ঘাটটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। এই হলো বেনারসের বিখ্যাত কাশি চাট ভান্ডার। এখন দুপুর বলে এখানে ভিড় অনেক কম দেখতে পাচ্ছেন, কিন্তু সন্ধে হতে না হতেই এখানে খুব ভিড় হয়ে যায়। এখানেই একটা দোকান থেকে শিবায়িত একটা পান খেয়ে নিল, আর ও বলছিল এটা নাকি খুব ভালো খেতে।
হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্যি। আমরা শুনেছি যে বেনারসি পানের একটা আলাদাই ব্যাপার আছে। আর সেটা আমি নিজে মানে কি বলবো, খেয়ে বুঝতে পারলাম যে কথাটা একদমই ঠিক। এরপর এই দুধারের বাজার দোকান পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ঘাটের রাস্তায়। এই হলো সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। আর ওই দূরে যে জায়গাটা দেখা যায়, ওখানেই এখানকার পুরোহিতরা গঙ্গা আরতি করে থাকেন সন্ধেবেলা। এরপর আমরা ঠিক করলাম এই ডাবল ডেকার বোটের ওপরে বসে বিকেলটায় গঙ্গাটা ঘুরে দেখব, আর তারপর যখন আরতি হবে সেই আরতিটাও ফিরে এসে দেখব। আর সেই প্ল্যান মতো আমি আর পায়েল চড়ে বসলাম এই নৌকায়। এই ডাবল ডেকার বোটের ওপর থেকে চারপাশটা বেশ সুন্দর দেখাচ্ছিল। আর এই গঙ্গার বুকে নৌকা বিহার করতে করতে আজকে সূর্যাস্তটা বেশ উপভোগ করলাম। দশাশ্বমেধ ঘাট, হ্যাঁ এই সেই দশাশ্বমেধ ঘাট। পৌরাণিক গল্প অনুযায়ী কথিত আছে যে ভগবান ব্রহ্মা ভগবান শিবকে এই কাশীতে নিয়ে আসার জন্য অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর সেই যজ্ঞে উনি আহুতি দিয়েছিলেন 10টা ঘোড়া, তাই এই জায়গার নাম দশাশ্বমেধ ঘাট। এই ঘাটের সাথে জড়িয়ে আছে আরও অনেক গল্প এবং ইতিহাস, যা একটু গুগল বা ইউটিউবে সার্চ করলেই খুব সহজে খুঁজে পাওয়া যায়। সন্ধেবেলা আমাদের এই নৌকার ওপরটা খানিকটা এরকম সুন্দর লাগছিল। আর যত সন্ধ্যা ঘনিয়ে আসছিল চারপাশটা আলোতে যেন এক নতুন রূপে সেজে উঠছিল। দশাশ্বমেধ ঘাট ছাড়াও এখানে আরও বেশ কিছু উল্লেখযোগ্য ঘাট আছে, যেমন অহল্যাবাই ঘাট, কেদার ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, তুলসী ঘাট, আস্সি ঘাট ইত্যাদি। আর এই প্রত্যেকটা ঘাটের নির্মাণের পেছনে আছে টুকরো টুকরো ইতিহাস। যেমন এই হরিশ্চন্দ্র ঘাট নির্মিত হয় রাজা হরিশ্চন্দ্রের দ্বারা। আর এই হলো আস্সি ঘাট। এই ঘাট হলো বেনারসের সম্ভবত সবচেয়ে সুন্দর ঘাট। আপনি যদি বেনারসে এসে এখানকার শিল্প আর সংস্কৃতির স্বাদ নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই আস্সি ঘাট ঘুরে দেখতে হবে। এই আস্সি ঘাট আমরা এর পরের দিন পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম, যার ভিডিও আমরা শেয়ার করব এর পরবর্তী এপিসোডগুলোতে। এরপরে আস্সি ঘাট থেকে আমাদের নৌকা ইউটার্ন নিয়ে আবার ফিরে চলল দশাশ্বমেধ ঘাটের দিকে গঙ্গা আরতি দেখবার জন্য। যদিও আস্সি ঘাটেও গঙ্গা আরতি হয়, কিন্তু দশাশ্বমেধ ঘাটেই গঙ্গার আরতি দেখবার জন্য বেশিরভাগ মানুষেরা ভিড় করে থাকে।
এরপর আমাদের নৌকা দেখাতে নিয়ে এলো মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাট বেনারসের প্রাচীনতম ঘাট। বলা হয়ে থাকে বৈদিক যুগের আগে এই ঘাটের সৃষ্টি। এই ঘাট আসলে একটি মহাশ্মশান, যেখানে 365 দিন চিতার আগুন জ্বলতে থাকে। এই ঘাটের সৃষ্টি নিয়ে অনেক পৌরাণিক ব্যাখ্যা শোনা যায়। যেমন কেউ বলে থাকেন যে মহাদেব যখন সতীমায়ের দেহ নিয়ে যাচ্ছিলেন তখন তার কানের দুল এখানে পড়ে যায়। তার থেকেই নাম হয় এই জায়গার মণিকর্ণিকা। আবার এখানে এসে যারা মৃত্যু লাভ করেন তাদের আত্মার চিরমুক্তি ঘটে এবং স্বয়ং মহাদেব এসে নাকি তাদের কানে মৃত্যুর আগে তারক মন্ত্র বলে দিয়ে যান। এখানে মৃত্যুকে উদযাপন করা হয় উৎসবের মতো। এই ঘাট নিয়ে ডিটেলস ভিডিও থাকবে আমাদের পরের এপিসোডে। এরপর আমাদের নৌকা এই কাশী বিশ্বনাথ টেম্পলের সংলগ্ন ঘাটে নামিয়ে দিল, আর আমরাও একটু ঘুরে দেখে নিলাম এই জায়গাটা। জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। বেশ বড় একটা জায়গা, গঙ্গার ধারে সুন্দর করে সাজানো। ভিড় অন্যান্য ঘাটের থেকে অপেক্ষাকৃত কম। বেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এই হলো সেই বিশ্বনাথ টেম্পলের করিডোর। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই সোজা করিডোর থেকে আপনারা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। এইভাবেই আরও কিছুটা সময় আমরা করিডোরে কাটিয়ে তারপর আমরা বাইরে ডিনার করে ফিরে গেলাম হোটেলে। আর এইভাবে শেষ হলো আজকের দিনটা। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। টিল দেন, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।